সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটা, যে যুবকরা তরুণরা বুকের রক্তে জুলাইকে সফল করে তুলল, যে তরুণদের সাহসে অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠল, সেই তরুণরাই কিন্তু তার দিকে নানাভাবে তাদের সম্পর্কে একদিকে যেমন অপবাদ, আর একদিকে তাদেরকে দুর্নীতিগ্রস্ত বানিয়ে ফেলা, দুটোই কিন্তু একটা ষড়যন্ত্রের অংশ। যে তরুণ বুলেটের সামনে ভয় পেল না, সেই তরুণ কেন টাকার সামনে মাথা নত করলো? যে তরুণ বৈষম্যের বিরুদ্ধে কথা বলল, তারাই ক্ষমতায় পাওয়ার পর তার নিজের উপজেলায় সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়ার জন্য চেষ্টা করলো। তখন 585টা উপজেলা, তারা যদি বলে বাকি উপজেলাগুলো কি দোষ করলাম, আমরা তো বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলাম, কোনো একটা অঞ্চলের উন্নয়নের জন্য তো লড়াই করি নাই। তো ফলে এই যে তাহলে মানুষের মধ্যে ধারণাটা দাঁড়ালো যে ক্ষমতা না পাওয়ার আগে পর্যন্ত আপনি যতটুকু গণতন্ত্রের কথা বলেছেন, ক্ষমতায় পাওয়ার পরেই কিন্তু আপনি গণতন্ত্রকে ঠিক ততটুকুই হরণ করতে শুরু করলেন। 1 মিনিট সময় দিলে একটু বলতে চাই, সেটা হচ্ছে প্রাপ্তি অপ্রাপ্তি জায়গাটা আজকে 2 বছর পরে এসে যারা আমরা আন্দোলনে ছিলাম তারা কিভাবে দেখছি। আমি দুইভাবে দেখতে চাই। একটা হচ্ছে যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা আমাদের ছিল, সেটা সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার থেকে শুরু করে নারী অধিকার, পুলিশ রিফর্ম বা আমাদের কনস্টিটিউশন টোটাল রিফর্ম প্যাকেজ, সেটা গুরুত্বপূর্ণ নাকি সামাজিক স্থিতিশীলতা আনা, একটা ভঙ্গুর অর্থনীতি পুনর্নির্মাণ, যে মানুষগুলো সবাই চাকরির জন্য আন্দোলনটা শুরু হয়েছিল, কিন্তু যে বৈষম্য বা যে ইনইকুয়ালিটি, অসমতা তৈরি হয়েছিল, সেই জায়গাটাতে কাজ করা গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে সরকারের 6 মাস হয়েছে, আমরা চাই যে সরকার যে ডকুমেন্টটি সাইন করেছিল বিএনপি জুলাই সংস্কারের যে জুলাই সনদ, সেটি সরকার অবশ্যই যেভাবে স্বাক্ষরিত হচ্ছে সেভাবে বাস্তবায়ন করবে। কিন্তু এই মুহূর্তে সরকার যে কাজগুলোকে গুরুত্ব দিচ্ছে, যেমন সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ডের মতো আইডিয়া, বা ইমামদের বেতন বা খাল খনন, তার সাথে সাথে তরুণদের যে জায়গাটা ছিল, আমি মনে হয় আলোচনাটা আজকে সারাদিনে আমি যে কয়েকটা চ্যানেল দেখেছি কম হচ্ছে, যে সরকার অন্য সময়ে যে বুলি আমরা দেখেছি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছে, ফাঁকা বুলি না রেখে। এবং এবারের বাজেট যদি দেখেন, যে তরুণদের বেকারত্বের হার নিরসন, সুশিক্ষিত এবং দক্ষ জনগোষ্ঠী হিসেবে চাকরি করা এবং চাকরি দেয়া, দুই জায়গায়। যেমন কয়েকটা উদাহরণ আপনাকে দিই, যেমন সমস্ত ক্যাম্পাসগুলো ডিজিটাল ট্রান্সফরমেশনের হাত দিয়েছে সরকার। 3য় ল্যাঙ্গুয়েজের কথা আমরা বলছি। স্টার্ট আপ ফান্ড প্রায় 500 কোটি টাকার অ্যানাউন্স হয়েছে তরুণদের জন্য। 800 কোটি টাকা সৃজনশীল অর্থনীতিতে গেছে। সরকার শিক্ষাক্ষেত্রে বাজেটটাকে ইতিমধ্যেই 56% বাড়িয়েছে এবারের বাজেটে, এটাকে 5% নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। আমাদের বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির কথা বলা হচ্ছে। যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধি করা হয়েছে, অনেকগুলো প্রজেক্ট এখন চলছে। তার মানে তরুণরা যে বৈষম্যের শিকার হয়েছিল চাকরির ক্ষেত্রে, বা অনেকে অনিশ্চয়তা থেকে, অনিশ্চিত কেরিয়ার থেকে আন্দোলনে যোগ দিয়েছিল, এই সরকার কিন্তু তাদের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। দুঃখজনক যেটা হচ্ছে, এখন যদি 6 মাসের কাছাকাছি সময়ে আমরা জামাত ইসলামের মুখ থেকে শুনি যে সরকার উৎখাত করে ফেলবে, আর একটা বিপ্লব হবে, আমরা আর একটা বিপ্লব কোনোভাবেই চাই না। একটা সরকারকে সময় দিতে হবে, আমাদেরকে দেখতে হবে যে এই সময়ের ব্যক্তিটা কত দূর হবে, কত দূর যাবে, সেটা অবশ্যই একটা ডিবেট। কিন্তু এত তাড়াতাড়ি আর একটা আন্দোলনের হুমকি ধামকে আমি মনে করি যে সেটিও জুলাইয়ের চেতনার পরিপন্থী। ক্ষমতায় যারা ছিলেন, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন বলে, তারা এই মব ভায়োলেন্সকে তারা জাস্টিস আখ্যা দেওয়া শুরু করলেন এবং বললেন এটা হচ্ছে একটা প্রেশার গ্রুপ। ফলে হলো কি, অভ্যুত্থানের পরে অভ্যুত্থানকে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানকে বৈষম্য দূর করার কাজে ব্যবহার করার কথা ছিল, কিন্তু সেটাকে পরিচালনা করা হলো অভ্যুত্থানকে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। যে কারণে আজকে 2 বছর পরে আমরা দেখছি অনেকগুলো প্রত্যাশা, সেগুলো প্রাপ্তির মুখ তো দেখেই নাই। কখনো কখনো মানুষ মনে করছে তাদের সঙ্গে কি প্রতারণা করা হলো নাকি। অভূতপূর্ব রক্তক্ষয়ী বিদ্রোহ ও হাজারো প্রাণের আত্মত্যাগের মুখে অবসান ঘটেছিল 1.5 দশকের এক কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার। সৃষ্টি হয়েছিল রাষ্ট্র সংস্কার, নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও চিন্তাবিদদের ভাষায় 24-এর গণঅভ্যুত্থান কেবল ক্ষমতার পরিবর্তন ছিল না, এটি ছিল রাষ্ট্রের নাগরিকদের মালিকানা ও সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার এক অপ্রতিরোধ্য সামাজিক লড়াই। কিন্তু দ্বিতীয় বার্ষিকীতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে জুলাই চেতনার উপর ভর করে ফ্যাসিবাদের পতন ঘটেছিল, সেই চেতনার কতটুকু বাস্তবায়িত হয়েছে আর কতটুকু হারিয়ে গেছে রাজনীতির মার প্যাচে। ভাঙা অর্থনীতি, সামাজিক বিভাজন ও নতুন রাজনৈতিক সমীকরণের এই ক্রান্তি লগ্নে আজ আমরা মুখোমুখি হতে চাই কঠিন কিছু প্রশ্নের। দর্শক, আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। এগিয়ে নিতে পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন 3 জন সম্মানিত অতিথি। চলুন দর্শক পরিচিত হই। স্টুডিওতে আছেন রাজিকুজ্জামান রতন, সহসাধারণ সম্পাদক, বাসদ। স্বাগত জানাচ্ছি আপনাকে। দর্শক, জানিয়ে রাখতে চাই কিছুক্ষণের মধ্যে আরো 2 জন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবেন, অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন এবং আবিদুল ইসলাম খান।
জনাব রাজিকুজ্জামান রতন, যে কথাটি শুরুতেই বলছিলাম যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমাদের হাতে এসেছিল তার কতটুকু আমরা কাজে লাগাতে পারলাম? ধন্যবাদ। সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে অনেকগুলো বিষয় কাজ করে। আমরা যদি বলি যে আকাঙ্ক্ষা যা ছিল তার কতটুকু বাস্তবায়ন করতে পারলাম, ফলে এটা শুধু সুযোগ নয়, এটা ছিল একটা আকাঙ্ক্ষার ভিত্তিতে জনগণের একটা অভ্যুত্থান। আকাঙ্ক্ষার লক্ষ্যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে, কিন্তু আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটেনি, কারণ অভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় এলেন তারা কি সেই আকাঙ্ক্ষা ধারণ করতেন? এই প্রশ্নটা আজকে আমাদের শুধু বিস্ময় নয়, বেদনা নিয়েও করতে হয়। কারণ একটা কর্তৃত্ববাদী ব্যবস্থার বিরুদ্ধে মানুষের ক্ষোভ, দুর্নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ, দুঃশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, বিচারহীনতার বিরুদ্ধে মানুষের ক্ষোভ, দেশ থেকে টাকা পাচার সেটার বিরুদ্ধে মানুষের ক্ষোভ। এমনকি মানুষ বলছে বাংলাদেশের ব্যাংকটাও কি নিরাপদ থাকবে না? মানুষের জীবন এবং সম্ভ্রম সব কিছুই মনে হলো যে শাসক শ্রেণীর ইচ্ছার উপরে নির্ভর করত। তার বিপরীতে তো মানুষ একটা গণতান্ত্রিক মূল্যবোধ চেয়েছিল, এবং তারা মনে হচ্ছিল যে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার অন্যতম উপায় হচ্ছে নির্বাচন। নির্বাচনটাও যখন হাতছাড়া হয়ে গেল, 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন এবং 2024 সালের নির্বাচন, মানুষ ভাবলো তার মতামত দেবার তার কোনো জায়গা নেই, এবং তার মতামতের কেউ তোয়াক্কাও করছে না। নিজের ইচ্ছাকে জনগণের ইচ্ছা বলে চাপিয়ে দেওয়ার একটা প্রতারণামূলক পরিস্থিতি যেমন তৈরি হয়েছে, ঠিক তেমনি উন্নয়নের চমক দিয়ে গণতন্ত্রকে বন্দী করে রাখার একটা মানসিকতাও তৈরি হয়েছে। গণতন্ত্রকে বন্দী করতে গিয়ে শুধুমাত্র বাক স্বাধীনতা হরণ করা হয়নি, এমনকি গুম করার মতন পরিবেশটাও এদেশে তৈরি হলো। যে বাহিনী জনগণের শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, সেই বাহিনী জনগণের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ালো, এবং শৃঙ্খলার নামে আসলে শাসক শ্রেণীর কথা মেনে চলাটাকেই তারা দেখতে চাইলেন। এগুলোর একটা বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে উঠেছিল, যে কারণে ওই যে কবি হেলাল হাফিজের সেই কবিতাটা আছে না, মিছিলের সব মুখ সব হাত সব পা এক নয়, কিন্তু তারা সবাই মিলে তো মিছিলে ছিল। তারা নানা মত নানা চিন্তা মিলেও একটা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যে একটা বিক্ষোভ হয়েছিল, সেটা আমরা দেখেছিলাম অভ্যুত্থানের মধ্যে দিয়ে। অভ্যুত্থানের প্রতিপক্ষ ছিল একটা কর্তৃত্ববাদী সরকার, কিন্তু প্রথমেই দেখুন, প্রথম যে ধাক্কাটা এলো, অভ্যুত্থানের পরে প্রতিপক্ষ বানানো হলো আমাদের মুক্তিযুদ্ধকে, 24-71-কে মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। করে ফেলা হলো। তার মানে মনে হলো যে 71-এর পরাজয় অথবা 71-এর বিজয়, 71-এর বিজয় অর্জন করে আমরা দেশ স্বাধীন করেছিলাম, আর 71-এ পরাজিত হয়েছিল যারা, তারা পরাজয়ের গ্লানিটা ভুলতে পারে নাই, বিজয়টাকে উপভোগ করতে দিতে চায়নি। তার মানে এর পেছনে ছিল, আমরা যেমনটি দেখেছিলাম, যে যারা 71-এ যাদের ইতিহাসের দায় রয়েছে তারাই। ইতিহাসের না, ইতিহাসের গ্লানি যাদের আছে, ইতিহাসের দায় আমাদেরও আছে। যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদের ইতিহাসের দায় আছে, যে দায় আমরা কতটুকু পূরণ করেছি। আর পরাজয়ের গ্লানি যাদের ছিল, তারা পরাজিতদের যে একটা প্রতিহিংসা পরায়ণ মন থাকে, সেখান থেকে দেখুন, মানে লড়াইটা হলো আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে। তাহলে আমাদের মুক্তিযুদ্ধের স্মারকগুলো ভাঙা হলো কেন? এই প্রশ্নটা যদি হয়, লড়াইটা ছিল আমাদের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে। তাহলে মুজিবনগরে যেখানে আমাদের স্বাধীনতার ঘোষণা কিংবা ইস্তেহার এগুলো পাঠ করা হয়েছিল, সেটা ভাঙা হলো কেন? এগুলো যদি আমরা দেখি, তাহলে দেখব যে একদিকে একদল মানুষ, আমরা যারা চেয়েছিলাম কর্তৃত্ববাদী শাসনের অবসান হোক, এর মধ্যে আর এক দল ছিল যে তাদের পুরনো হিসাব নিকাশটা চুকিয়ে দেওয়া। তাতে করে একদিকে যেমন 24-কে দাঁড় করানোর চেষ্টা করা হলো 71-এর বিরুদ্ধে, আর একটা খেয়াল করে দেখবেন, সেই সময় একটা দারুণ দেয়াল লিখন ছিল, যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী বলছে কোনো পাতা ছেঁড়া হবে না, সবাই মিলে বাংলাদেশ। কিন্তু আমরা পাতা ছেঁড়ার প্রতিযোগিতায় লিপ্ত হতে দেখলাম। আদিবাসীদেরকে হামলার মধ্যে পড়তে হলো, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে হামলার মধ্যে পড়তে হলো, বাউলদের উপর হামলা পরিচালিত হলো, মাজারের উপর হামলা পরিচালিত হলো, এবং বাজার দখল হলো। ফলে মাজারে হামলা এবং বাজার দখল দুটোই মনে হয় একদম সাইমালটেনিয়াসলি চলতে থাকলো। এগুলো সব কিছু কিন্তু আমাদের যে অভ্যুত্থানের যে চেতনা, সেটাকে কিন্তু প্রশ্ন করতে শুরু করলো। তার সঙ্গে হলো কি, ক্ষমতা যারা ছিলেন, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন বলে, তারা এই মব ভায়োলেন্সকে তারা জাস্টিস আখ্যা দেওয়া শুরু করলেন এবং বললেন এটা হচ্ছে একটা প্রেশার গ্রুপ। ফলে হলো কি, অভ্যুত্থানের পরে অভ্যুত্থানকে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানকে বৈষম্য দূর করার কাজে ব্যবহার করার কথা ছিল, কিন্তু সেটাকে পরিচালনা করা হলো অভ্যুত্থানকে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। যে কারণে আজকে 2 বছর পরে আমরা দেখছি অনেকগুলো প্রত্যাশা, সেগুলো প্রাপ্তির মুখ তো দেখেই নাই। কখনো কখনো মানুষ মনে করছে তাদের সঙ্গে কি প্রতারণা করা হলো নাকি, এই প্রশ্নটা। সেই সঙ্গে আরো একটি প্রশ্ন উঠেছে যে জুলাইয়ের প্রকৃত উত্তরাধিকার আসলে কে? সেটা কি কোনো রাজনৈতিক দল নাকি জনগণ? জনগণ। আমরা যদি বলি যে কোনো একটা লড়াইয়ের প্রকৃত উত্তরাধিকার কে, আচ্ছা 52 ভাষা আন্দোলনের প্রকৃত উত্তরাধিকার কে? আমাদের জনগণ।
নিঃসন্দেহে 62 শিক্ষা আন্দোলনের উত্তরাধিকার কে হবে? আমাদের জনগণ, কারণ জনগণের সন্তানের জন্যই তো শিক্ষা। 69 গণঅভ্যুত্থানের উত্তরাধিকার কে? আমাদের বাংলাদেশের স্বাধীন দেশের জনগণ। 71 মুক্তিযুদ্ধের উত্তরাধিকার কে হবে? স্বাধীন দেশের যে পতাকা ওড়ে সেই স্বাধীন দেশের জনগণ। 90 অভ্যুত্থানের উত্তরাধিকার কে হবে? একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যারা জীবন দিয়েছিলেন, গণতান্ত্রিক আকুতি যারা ধারণ করেছিলেন তারা। অথবা 2024-এর ক্ষেত্রেও যদি বলি, এর উত্তরাধিকার কে হবে? যে এমন যেন বাংলাদেশ আর না হয় যেখানে কর্তৃত্ববাদী শাসন চলবে। ফলে যারা গণতন্ত্র চাইবেন, যারা গণতন্ত্রের জন্য লড়াই করবেন, যারা দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলবেন, তারাই হচ্ছেন সত্যিকার অর্থে এই জুলাইয়ের উত্তরাধিকার। আর জুলাইয়ের চেতনা যদি বলি, যেখানে অন্যায়, যেখানে নিপীড়ন, তার বিরুদ্ধে লড়াই করাটাই হচ্ছে জুলাইয়ের চেতনা। ফলে আমরা একটা অদ্ভুত দেখেছি, মিল দেখেছি। আমরা যেমন মুক্তিযুদ্ধের চেতনার নামে এক ধরনের লুটপাটকে বৈধতা দেওয়ার চেষ্টা হয়েছিল, নিপীড়নকে বৈধতা দেওয়ার চেষ্টা হয়েছিল, জুলাইয়ের চেতনার নামেও প্রতিপক্ষকে হামলা এবং পরবর্তীতে দুর্নীতিকেও নানাভাবে কিন্তু প্রশ্রয় দেওয়ার একটা চেষ্টা হয়েছিল। যে কারণে আমরা 18 মাসের শাসনামলে, অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের শাসনামলে আমরা প্রতি পদে পদে মানুষের মধ্যে হাহাকারটা দেখেছি যে এর জন্যই কি অভ্যুত্থান ছিল? এই জন্য কি আমরা তো আগের চেয়ে একটু বেটার থাকতে চেয়েছিলাম, আমরা তো আগের চেয়ে আর একটু মুক্ত পরিবেশ পেতে চেয়েছিলাম। কিন্তু সেই মুক্ত পরিবেশের পরিবর্তে একটা মানে ভয়ের সংস্কৃতি কেন তৈরি হলো? যে হাজার হাজার মেয়েরা রাতের অন্ধকারেও বাইরে বেরোতে ভয় পায়নি আন্দোলনে, তারা পুলিশের গুলিকে ভয় পেয়েছে, তারা লাঠিয়াল বাহিনীর বা হেলমেট বাহিনীর লাঠি তাকে ভয় পেয়েছে, কিন্তু রাস্তায় এই ভয়টা পায় নাই যে শ্লীলতাহানির মধ্যে পড়বে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে মেয়েদের ব্যাপারে এমন কিছু বক্তব্য, এমন কিছু আচরণ, যে মেয়েরা একদিন মিছিলের সামনের কাতারে ছিল, তারা কিভাবে যে পিছনে চলে এলো এবং প্রায় স্বেচ্ছাবন্দিত্ব হয়ে গেল তাদের। তারা অনেকটা হারিয়ে গেল মানে তাদেরকে হারিয়ে ফেলা হলো অথবা তাদেরকে হারিয়ে দেয়া হলো। তো এইটাও আমরা মনে করি জুলাইয়ের চেতনার সঙ্গে চূড়ান্ত অসঙ্গতিপূর্ণ চেতনা। আজকে আমাদের এই দেশে কোনো একজন মানুষ তো এই কথা বলতে পারেন মানে সাহসের সঙ্গে, আমি দেশের নাগরিক। যে একসময় যেমন স্লোগান উঠেছিল যে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি বলে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আর জুলাইয়ে আমাদের চেতনা ছিল যে আমরা এই দেশের নাগরিক, আমরা নাগরিক পরিচয়ে পরিচিত হতে চাই। এখানে আদিবাসী, ধর্ম, লিঙ্গ এগুলো ঊর্ধ্বে উঠে আমি বাংলাদেশের নাগরিক। কিন্তু আবার সেই জায়গাটায় আমরা রক্ষা করতে পারলাম না। আমরা পারলাম না বললে অনেক সময় মনে হয় যে আমরা বোধহয় চেষ্টা করে পারিনি। আসলে বলা হয়েছে যে এইটা পারতে দেওয়া হলো না। সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটা, যে যুবকরা, তরুণরা বুকের রক্তে জুলাইকে সফল করে তুলল, যে তরুণদের সাহসে অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠল, সেই তরুণরাই কিন্তু তার দিকে নানাভাবে তাদের সম্পর্কে একদিকে যেমন অপবাদ, আর একদিকে তাদেরকে দুর্নীতিগ্রস্ত বানিয়ে ফেলা। দুটোই কিন্তু একটা ষড়যন্ত্রের অংশ। যে তরুণ বুলেটের সামনে ভয় পেল না, সেই তরুণ কেন টাকার সামনে মাথা নত করলো? যে তরুণ বৈষম্যের বিরুদ্ধে কথা বললো, তারাই ক্ষমতায় পাওয়ার পর তার নিজের উপজেলায় সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়ার জন্য চেষ্টা করলো। তখন 585টা উপজেলা, তারা যদি বলে বাকি উপজেলাগুলো কি দোষ করলাম? আমরা তো বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলাম, কোনো একটা অঞ্চলের উন্নয়নের জন্য তো লড়াই করি নাই। তো ফলে এই যে তাহলে মানুষের মধ্যে ধারণাটা দাঁড়ালো যে ক্ষমতা না পাওয়ার আগে পর্যন্ত আপনি যতটুকু গণতন্ত্রের কথা বলেছেন, ক্ষমতায় পাওয়ার পরেই কিন্তু আপনি গণতন্ত্রকে ঠিক ততটুকুই হরণ করতে শুরু করলেন। তাহলে কি গণতন্ত্র চর্চা এবং গণতন্ত্র হরণ করা? এবং আজকের যে বাস্তবতা আমরা দেখলাম যে রাষ্ট্রীয় অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে হট্টগোল হলো এবং ইতিহাস বিকৃতির এক ধরনের অভিযোগ সামনে এলো, সেটি কেন দেখতে হলো? এর পেছনে আসলে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, সে বিষয়গুলো আলোচনায় আনবো বিরতির পর। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন গণতন্ত্র নিবেদন করছে আড়াইসিল স্টিল। দর্শক, জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকেও। গণঅভ্যুত্থানের 2 বছর পর যদি একটু মূল্যায়নটা জানতে চাই, যে আগামী প্রজন্ম জুলাইকে কিভাবে মনে রাখবে? আমার মনে হয় যে আকাঙ্ক্ষার যে জায়গাটা আজকে সেটা নিয়ে নানান আলোচনা হচ্ছে, সেটা দিয়ে শুরু করে এরপরে মনে রাখার বিষয়টা আমার মনে হয় সেই উত্তর থেকে বেরিয়ে আসবে। একটা যেটা জায়গা পূরণ হয়েছে যে গণতান্ত্রিক উত্তরণ, এবং যে জায়গাটা আমাদের নানান ভুলন্টিত হয়েছিল নির্বাচন ব্যবস্থা এবং নানান ধরনের নির্বাচন পদ্ধতি আমরা দেখেছিলাম, এবং যার মাধ্যমে একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছিল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। সেটা থেকে গণতান্ত্রিক উত্তরণের জন্য যে স্যাক্রিফাইস, আমি চাইবো যেন পরের প্রজন্মকে এই স্যাক্রিফাইসটা করতে না হয়। তারা এই ইতিহাস জানবে, এর পেছনের গল্পগুলো জানবে, এবং কোন সরকার এই ফ্যাসিবাদের দিকে পা বাড়ানোর আগেই যেন এই 1400 মানুষকে জীবন দিতে না হয়, বা
30,000 মানুষকে আহত হতে না হয়, সেই শিক্ষাটা তাদের নেওয়া উচিত এবং সেদিকে তরুণ প্রজন্ম খেয়াল রাখবে। দ্বিতীয় হচ্ছে যে একটা গণঅভ্যুত্থানের পরে মানুষের যে আকাঙ্ক্ষা, যে তরুণরা নেতৃত্ব দিয়েছিল, পুরোটাই পারেনি সেটা বলবো না, সরকারে থাকার কারণে একটি অংশ পারেনি, অন্য অন্য কারণেও তাদেরকে যেভাবে আমরা সামনে দেখতে চেয়েছিলাম সেটা সম্ভব হয়নি। এর মধ্যে অনেক রাজনীতি, অনেক বৈদেশিক হস্তক্ষেপ, অনেক ধরনের কথা আসতে পারে, কিন্তু গণঅভ্যুত্থানের যেসব শিক্ষার্থী নেতৃত্ব দিয়েছিল, যাদের পিছনে অবশ্যই রাজনৈতিক শক্তিগুলো ছিল, সেটা জামাত বলি, বিএনপির অনেক বড় ভূমিকা ছিল, এবং অন্যান্য আমার পাশে রতন ভাইরা বসে আছেন, তারাও রাস্তায় যুদ্ধ করেছেন। কিন্তু তারপরে যে ব্যক্তি চরিত্রের পরিশোধন, বা আমরা ফেসিবাদ কাঠামোতে যে ধরনের দুর্নীতি দেখেছি, বড়লোক হওয়া দেখেছি, বা ব্যক্তি চরিত্রের অবনতি দেখেছি, সেটা থেকে পুরোপুরি বেরিয়ে এসে একটা নতুন বাংলাদেশের চিন্তা আমরা করেছিলাম, যে নয়া বন্দোবস্তের কথা তরুণরা আমাদেরকে শুনিয়েছিল, কিন্তু সবাই না, তাদের অনেকে সেই আবার দুর্নীতিতে নিমজ্জ হয়েছে। ভাষার ব্যবহার, যে আমাদের ডিকশনারিতে নতুন নতুন ভাষার ব্যবহার যুক্ত হয়েছে। আমরা সামনের দিকে এগোতে চেয়েছিলাম, কিন্তু নারী অধিকার দারুণভাবে খর্ব হয়েছে, সামাজিক স্থিতিশীলতার বাইরে মব কালচার আমরা দেখেছি। এটার মূল যে জায়গাটা আমি মনে করি, যে তরুণরা আমাদের নেতৃত্ব দিল এবং রাজনৈতিক দল করলো, তারা রাজনীতিটাকে ডিফাইন করতে পারেনি, একই সাথে কোনো কর্মসূচি মানুষের সামনে হাজির করতে পারেনি, যে কারণে মুক্তিযুদ্ধের একটি পরাজিত শক্তির আশ্রয় প্রশ্রয় নিয়ে বাহুডোরে গিয়ে কয়েকজনকে এমপি হতে হয়েছে। পরবর্তী প্রজন্ম মনে রাখবে যে এই গণ আন্দোলনের নায়ক হওয়ার পরেও কিভাবে এই সুযোগগুলো তরুণরা হাতছাড়া করেছে, সেই শিক্ষাটা নেওয়ার চেষ্টা করব। আরো একটি বিষয় আমি মনে করি যে এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে, সেটা হচ্ছে যে অতি আন্দোলন কেন্দ্রিকতা বা অতি আন্দোলন প্রীতি, সেটিও একটি আমি মনে করি এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আন্দোলনের বিভিন্ন ফেজ থাকে, আমি এখানে রতন ভাই দীর্ঘদিন বাম রাজনীতি করেন, উনি আরো আমার চেয়ে অভিজ্ঞ। যে কোনো আন্দোলনকে ব্যাখ্যা করলে, যে কোনো আন্দোলনের বিশ্লেষণ করলে, ইতিহাস পড়লে দেখবেন যে তার কিছু কিছু ফেজ থাকে, কিন্তু ওই আন্দোলনের গতিতেই পরবর্তীতে স্থিতিশীলতার পরে সমাজ চলবে, অর্থনীতি চলবে, সেই জায়গাটা ভুলে গিয়ে মব নামক একটি নতুন সংস্কৃতি তৈরি যেন না হয়, পরবর্তী যেন সমাজ বিনির্মাণ, অর্থনীতির বিনির্মাণ, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, নারী অধিকার, ধর্মের প্রতি শ্রদ্ধা, সেটি রক্ষা করা জরুরি। সেই জায়গাটাতে আমি মনে করি জুলাই আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটা সেভাবে পূরণ হয়নি, সেই জায়গাটাতে খেয়াল রাখার একটা বড় গুরুত্ব রয়েছে। চতুর্থ যে বিষয়টা আমি মনে করি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ, তার যে প্রসেস, তার বাইরে গিয়ে পেশি শক্তি বা রাজনৈতিক বক্তব্য দিয়ে যেন আবার অস্থিতিশীলতা তৈরি না হয়, সেটি একটি বড় লেসন বলে আমি মনে করি ভবিষ্যৎ তরুণদের খেয়াল রাখা উচিত। আজকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমরা হট্টগোলের ঘটনা দেখলাম, আমি সেদিকে যে জুলাই শব্দটা অনুষ্ঠানে উচ্চারণ করতে তথ্যচিত্র চাচ্ছি নিয়ে না, বিতর্ক দেখলাম আমরা, হট্টগোল হলো, এনসিপি নেতাকর্মীরা বেরিয়ে গেল। ইতিহাস লেখার ক্ষেত্রে কোন মানদণ্ড অনুসরণ করা উচিত? না, আমি সেটাই বলছি যে আজকে সকালে একটা অনুষ্ঠান ছিল, এখানে 2-3টি বিষয় উল্লেখ, সেই অনুষ্ঠান নিয়ে কোনো বিতর্ক হয়নি, ডকুমেন্টারি, বরং একটা উদাহরণ সৃষ্টি হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তাকে মঞ্চে নিয়ে এসেছেন এবং গোটা অনুষ্ঠানটা আমি মনে করবো যে ভালোভাবে পার হয়েছে। বিকেলে যে ঘটনাটা ঘটলো, অবশ্যই যারা এই ডকুমেন্টারি তৈরি করেছেন তাদের আরো সতর্ক থাকা উচিত ছিল, যে সেখানে আবু সাইদের ছবি থাকবে না, বা তার যে অবদান সেটাকে ফুটিয়ে তোলা হবে না, বা বেগম খালেদা জিয়ার ছবি থাকবে না, বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার যে ভূমিকা, সেটা আমি মনে করি যে সেটি সঠিক হয়নি। এবং কিন্তু প্রতিবাদের ভাষা গত 2 বছরে যেভাবে পরিবর্তন হয়েছে, যে শব্দটিকে একটা মব বলেছি, এখানে অনেক দেশি ডিপ্লোম্যাটরা ছিল, এখানে অনেক অতিথিবৃন্দ ছিল, একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান, যে প্রক্রিয়ায় পরবর্তী প্রতিবাদটা আক্তার করেছে সেই প্রক্রিয়াটাই শোভন ছিল। দিল্লিতে বসে বা বিভিন্ন দেশে বসে ফেসিবাদের যারা দোষক ছিল, বা যারা ফেসিবাদের বেনিফিশিয়ারি, বা যারা ফেসিবাদের এখানে স্থাপন করেছিল, তারা যখন বাইরে বসে দেখছে আজকে তাদের জন্য কিন্তু 5ই আগস্ট একটা আনন্দের দিন হয়েছে। ভাষাটা অন্যরকম হতে পারত, যেমন যেটা আমি আক্তারের উদাহরণ দিলাম, সেটি না করে হট্টগোল করা বা একটা মব তৈরি করা, এটা বোধহয় একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে শোভন হয়নি। এবং আমি আশা করব যে পরবর্তীতে যারা ডকুমেন্টারিটা বানিয়েছেন বা সরকারের অন্যান্য ডকুমেন্টারিতে সবাইকে গুরুত্ব দিয়ে তৈরি করা, এবং একই সাথে রাষ্ট্রীয় অনুষ্ঠানের যে আচরণ বা পরিশীলতা, সেটিও রক্ষা করা কিন্তু আমাদের একটা দায়িত্বের মধ্যে ছিল। আরেকটা জায়গা বলে আমি এই পর্বে শেষ করি, সেটা হচ্ছে যে একটা আলোচনা বোধহয় আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন কিনা জানি না, আমি 1 মিনিট সময় দিয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে প্রাপ্তি অপ্রাপ্তি জায়গাটা আজকে 2 বছর পরে এসে যারা আমরা আন্দোলনে ছিলাম তারা কিভাবে দেখছি। আমি দুইভাবে দেখতে চাই। একটা হচ্ছে যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা আমাদের ছিল, সেটা সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার থেকে শুরু করে নারী অধিকার, পুলিশ রিফর্ম বা আমাদের কনস্টিটিউশন টোটাল রিফর্ম প্যাকেজ, সেটা গুরুত্বপূর্ণ নাকি সামাজিক স্থিতিশীলতা আনা, একটা ভঙ্গুর অর্থনীতি পুনর্নির্মাণ, যে মানুষগুলো সবাই চাকরির জন্য আন্দোলনটা শুরু হয়েছিল, কিন্তু যে বৈষম্য বা যে ইনইকুয়ালিটি, অসমতা তৈরি হয়েছিল, সেই জায়গাটাতে কাজ করা গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে সরকারের 6 মাস হয়েছে,
আমরা চাই যে সরকার যে ডকুমেন্টটি সাইন করেছিল বিএনপি জুলাই সংস্কারের যে জুলাই সনদ, সেটি সরকার অবশ্যই যেভাবে স্বাক্ষরিত হচ্ছে সেভাবে বাস্তবায়ন করবে। কিন্তু এই মুহূর্তে সরকার যে কাজগুলোকে গুরুত্ব দিচ্ছে, যেমন সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ডের মতো আইডিয়া, বা ইমামদের বেতন বা খাল খনন, তার সাথে সাথে তরুণদের যে জায়গাটা ছিল, মানে এই আলোচনাটা আজকে সারাদিনে আমি যে কয়েকটা চ্যানেল দেখেছি কম হচ্ছে, যে সরকার অন্য সময়ে যে বুলি আমরা দেখেছি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছে, ফাঁকা বুলি না রেখে। এবং এবারের বাজেট যদি দেখেন যে তরুণদের বেকারত্বের হার নিরসন, সুশিক্ষিত এবং দক্ষ জনগোষ্ঠী হিসেবে চাকরি করা এবং চাকরি দেয়া দুই জায়গায়, যেমন কয়েকটা উদাহরণ আপনাকে দিই, যেমন সমস্ত ক্যাম্পাসগুলো ডিজিটাল ট্রান্সফরমেশনের হাত দিয়েছে সরকার। তৃতীয় ল্যাঙ্গুয়েজের কথা আমরা বলছি। স্টার্ট আপ ফান্ড প্রায় 500 কোটি টাকার অ্যানাউন্স হয়েছে তরুণদের জন্য। 800 কোটি টাকা সৃজনশীল অর্থনীতিতে গেছে। সরকার শিক্ষাক্ষেত্রে বাজেটটাকে ইতিমধ্যেই 56% বাড়িয়েছে এবারের বাজেটে, এটাকে 5% নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। আমাদের বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির কথা বলা হচ্ছে। যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধি করা হয়েছে, অনেকগুলো প্রজেক্ট এখন চলছে। তার মানে তরুণরা যে বৈষম্যের শিকার হয়েছিল চাকরির ক্ষেত্রে, বা অনেকে অনিশ্চয়তা থেকে, অনিশ্চিত কেরিয়ার থেকে আন্দোলনে যোগ দিয়েছিল, এই সরকার কিন্তু তাদের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। দুঃখজনক যেটা হচ্ছে, এখন যে 6 মাসের কাছাকাছি সময়ে আমরা জামাত ইসলামের মুখ থেকে শুনি যে সরকার উৎখাত করে ফেলবে, আর একটা বিপ্লব হবে। আমরা আর একটা বিপ্লব কোনোভাবেই চাই না। একটা সরকারকে সময় দিতে হবে, আমাদেরকে দেখতে হবে যে হ্যাঁ এই সময়ের ব্যক্তিটা কত দূর হবে, কত দূর যাবে, সেটা অবশ্যই একটা ডিবেট। কিন্তু এত তাড়াতাড়ি আর একটা আন্দোলনের হুমকি ধামকি আমি মনে করি যে সেটিও জুলাইয়ের চেতনার পরিপন্থী। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জনাব রাজিকুজ্জামান রতন, আমরা যে বিষয়টি নিয়ে হট্টগোল হতে দেখলাম, সেখানে বলা হচ্ছে যে তথ্যচিত্রে এক দফার ঘোষক বানানো হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। যেমনটি আসলে এনসিপি সদস্য সচিব মাহিন সরকার উল্লেখ করেছেন যে নাহিদ ইসলাম নিজের মৃত্যু পরোয়ানায় সই করে এক দফার ঘোষণা দিলেন, তিনি বিএনপির ইতিহাসে নেই। যে আসিফ মাহমুদ মৃত্যু নিশ্চিত জেনে লং মার্চ টু ঢাকা ঘোষণা করলেন, তিনি ইতিহাসে নেই। ইতিহাস কি রাষ্ট্রীয়ভাবে লেখা হবে না দলীয়ভাবে? ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষাটা হচ্ছে যে ইতিহাস সবসময় বিজয়ীরা লেখে, আর পরাজিতরা ইতিহাসে অপান্তীয় হয়, এটা যেমন ঠিক। আবার ইতিহাসের পার্শ্ব চরিত্রও অনেকে থাকে। একটা জিনিস খেয়াল করুন, এই অভ্যুত্থান, যেটা প্রফেসর সাহেব খুব ভালোভাবে বলেছেন, এই অভ্যুত্থান অনেকগুলো বিষয় তৈরি করেছে যেটা আমাদের বহুদিন ভাবতে হবে। তার মধ্যে একটা হলো শর্টকাট পথে অর্জন করার মানসিকতাটা এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হলো। অভ্যুত্থানের শিক্ষাটা যদি হতো 15 বছর একটা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে কি ধরনের লড়াই ছিল, 14 নির্বাচন বর্জন করা, 18 নির্বাচনকে প্রত্যাখ্যান করা এবং 24 নির্বাচনে অংশগ্রহণ না করা, এটা শুধু 3টা নির্বাচন নয়, এর পাশাপাশি গুম খুনের বিরুদ্ধে এবং ডিসঅ্যাপিয়ারেন্স, ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স যেটা বলা হয়, সেগুলোর বিরুদ্ধে ভয় উপেক্ষা করে যে রাজনৈতিক সংগ্রামগুলো করা, সব হারিয়ে গেল। এখন বলে যে অনেকেই বলে যে শুধু 36 দিনেই অভ্যুত্থান হয়েছে। আসলে এটা বলতে গেলে এরকম হয় যে ক্রিকেট খেলায় একটা দল 256 রানে রান করে জিতলো, শেষ বলে ছক্কা মারলেন একজন, 6 মারলেন, সবাই তাকে নিয়ে উল্লাস করছে। কিন্তু তার আগে 250 রান যে সবাই মিলে করেছিল, সে 250 রানটা না করলে ওই 6 কিন্তু শুধু জিততো না। আমাদের জুলাইয়ের তরুণদের এই বিষয়টা কিন্তু স্বীকৃতিরও না দেওয়ারও একটা প্রবণতা আছে। একদিকে যেমন তরুণদেরকে অস্বীকার করার একটা প্রবণতা আছে, আবার তরুণদেরও অন্য আন্দোলনগুলোকে নস্যাৎ করে দেওয়ার একটা প্রবণতা আছে। যে কারণে জুলাইয়ের প্রতিপক্ষ ছিল একটা কর্তৃত্ববাদী শাসন, কিন্তু অভ্যুত্থানের পরে প্রতিপক্ষ হয়ে গেল কে এখানে কৃতিত্ব নেবেন সেটা। এখন অভ্যুত্থানের মতন ঘটনায় কে নায়ক হবেন, কে ঘোষক হবেন, এই বিতর্কটা কি খুব জরুরি ছিল? কেউ যদি বলে যে আমরা তো আগেই বলেছিলাম যে ওই সরকারকে ক্ষমতা থেকে না সরিয়ে আমরা ঘরে ফিরে যাব না, তা সেটাও তো একটা ঘোষণা। ফলে এই ধরনের মনে হয় যে অতি কথন, অতি প্রশংসা, অতি সাফল্য কিংবা কাউকে অতি উপরে তুলতে গিয়ে অনেক নিচে ফেলে দেওয়ার ঝুঁকির মধ্যে তৈরি পড়ে যায়। কাউকে যদি আমি অতি উপরে তুলি, তার মানে কিন্তু এই নয় যে তিনি সবসময় উপরে থাকবেন, তাকে কিন্তু উপর থেকে ফেলে দেওয়ারও একটা প্রবণতা থাকতে পারে। ফলে যারা এই যে জুলাইয়ের নায়ক, মহানায়ক বানানোর চেষ্টা করেছে, একবার ইউনূস সাহেব চেষ্টা করেছিলেন, যে বললেন যে মেটিকুলাস ডিজাইন, এটা যে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ, সেটাকে ম্লান করে দিল। আবার কার মধ্যে তিনি আবার প্রধানমন্ত্রীর ছায়া দেখেছিলেন সেটা বলে সেটাও কিন্তু তিনি একটা সন্দেহের জায়গা তৈরি করলেন। আর ছাত্ররাই তাকে ক্ষমতায় বসিয়েছে, এটা বলার মধ্যে দিয়ে সরকারি হিসাব অনুযায়ী 844 জন মৃত্যুর তালিকা পাওয়া যায়। এর মধ্যে 284 জন হচ্ছে শ্রমিক, 269 জন ছাত্র, 136 জন কর্মচারী, 133 জন ক্ষুদ্র ব্যবসায়ী আর 125 জন শিশু।
এই তালিকা যদি দেখি, এখানে কি শুধু ছাত্ররা ছিল? এখানে ছাত্রদের চাইতে অনেক বেশি তো অন্যরাও ছিল, বিশেষ করে শ্রমজীবী মানুষ ছিল। আমরা কে বেশি কে কম এটা বলতে চাই না। রিয়া গোপ একটা ছোট্ট শিশু, তার মৃত্যু একজন না একাধিক, এটা বড় কথা না। একটা শিশুকে কেন মরতে হলো? 69-এর গণঅভ্যুত্থানে 61 জনের মৃত্যু ঘটেছিল। 90-এর গণঅভ্যুত্থানে এরশাদ বিরোধী আন্দোলনে 250 জনের মতো মানুষের মৃত্যু ঘটেছিল। আর 2024-এ সরকারি হিসাবে যদি 844 হয়, অন্যান্য আরও অনেক হিসাব মিলে এটা 1000, 1500 কিংবা 2000 যাই বলুক, 840-এর নিচে তো নয়। তাহলে সংখ্যার দিক থেকে কত বিপুল সংখ্যক মানুষ এখানে জীবন দিল। ফলে এগুলো কি সব তুচ্ছ হয়ে যাবে? শুধু এই কে কৃতিত্ব নেবেন? যিনি মৃত্যুবরণ করেছেন তিনি কিন্তু কৃতিত্ব দাবি করবেন না। তার স্বজনরা কিন্তু কেউ বলবে না যে অভ্যুত্থানে আমার সন্তানের কিংবা আমার স্বামীর কিংবা আমার ভাইয়ের কিংবা আমার সন্তানের ইয়েটা অবদানই সবচেয়ে বেশি। তারা কিন্তু কেউ এটা বলবেন না। যে তরুণ পা হারিয়ে বাকি জীবন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, যে তরুণ চোখ হারিয়ে বাকি জীবন আর এই স্বাধীন দেশের মাটি দেখবেন না, সবুজ গাছ দেখবেন না, তাদের অবদান কি? ফলে এই যে কাউকে অতিশয়োক্তি মানে কাউকে অতি ভক্তি করতে গিয়ে, এটাও কিন্তু কখনো কখনো একটা বলবো যে ঝুঁকি তৈরি করেন। দুই ধরনের ঝুঁকি। কেউ কেউ মনে করেন স্বীকৃতি না পাওয়ার ঝুঁকি, আর কেউ কেউ মনে করেন স্বীকৃতি যেটা পেলাম এটা আবার রক্ষা করতে পারবো তো। ফলে এই স্বীকৃতি রক্ষা করার ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার তো কোনো দরকার নেই। আর একটা জিনিস আমরা একটু খেয়াল করি যে কেন আবু সাইদের ছবিটা থাকবে না, কেন বেগম জিয়ার ছবি ওখানে রাখা হয়নি? এগুলো তো ভ্যালিড কোশ্চেন না? পাশাপাশি একটু দেখুন, জুলাই একদিকে যেমন সাহস দেখিয়েছে মানুষকে, জুলাইয়ের পরে আবার মানুষকে একটা চূড়ান্ত অপসংস্কৃতির চর্চাও দেখিয়েছে। সেই চর্চা কত রকম, যে মানুষকে কতভাবে অসম্মানিত করা যায়, কতভাবে গালিগালাজ করা যায়। এর দায় কি জুলাইয়ের? না, জুলাইয়ের পরে। আমি বলছি জুলাইয়ের পরে এটা হয়েছে। তো জুলাইয়ের পরে যখন হয়েছে, তখন যারা এই জুলাইয়ের কৃতিত্ব তারা আত্মসাৎ করতে চান অথবা কৃতিত্ব দাবি করতে চান, তাদেরকে তো এই দায়টাও নিতে হবে। তাদের মুখ থেকে যদি অশালীন ভাষা বেরিয়ে আসে, আপনারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন। এখন আবার কেউ কেউ বলে এরকম যে এই ধরনের অশালীন ভাষাও নাকি এটা একটা প্রতিবাদের ভাষা। প্রতিবাদের ভাষা কি এরকম হতে পারে? হওয়া উচিত? ফলে এগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে। এটা হয় কি মূল চেতনা থেকে মানুষকে অনেক দূরে সরিয়ে দেয়। ফলে জুলাই যে একটা অভূতপূর্ব জাগরণ ঘটিয়েছিল, এই জুলাই বহুদিন আমাদেরকে ভাবাবে। আমরা যেমন 69-এর কথা বলি, আমরা যেমন 90-এর কথা বলি, আরও অনেক তীব্রভাবে আমরা জুলাইয়ের কথাও বলবো। এই কারণে বলবো যে কিভাবে মানুষ রাস্তায় নেমে আসে। আমাদের ইতিহাসে শুধু বেদনার কথাই থাকবে না, ইতিহাসে তো সংগ্রামগুলোর কথাও থাকবে। সংগ্রামের সাফল্য আসেনি বলে সংগ্রামের নৈতিকতা তো প্রশ্নবিদ্ধ হয় না। সংগ্রামে সাফল্য আসেনি বলে সংগ্রামকে তো আমরা ব্যর্থ বলতে পারি না। তো ফলে আমরা জুলাইকে বহুদিন, আপনি যেটা প্রশ্ন করেছেন, জুলাইকে কতদিন মনে রাখবে মানুষ? যতদিন আর একটা অভ্যুত্থানের পরিবেশ তৈরি না হচ্ছে ততদিন। কিংবা আমরা এখনও যখন সংগ্রামের কথা বলি, যখন একটু ভয়ের মধ্যে থাকি, যখন একটু অনিশ্চয়তার মধ্যে থাকি, আমরা 52-এর কথা বলি, 62-র কথা বলি, 69-এর কথা বলি, 71-এর কথা বলি, 90-এর কথা বলি। মানে প্রত্যেকটা একটা ধারাবাহিক সংগ্রামের মধ্যে দিয়ে মানুষের একটা চেতনারও ধারাবাহিকতা থাকে। কিন্তু জুলাইয়ের যে চেষ্টাটা করা হয়েছিল, 24 দিয়ে 71-কে ঢেকে ফেলার যে চেষ্টাটা করা হয়েছিল, এইটা জুলাইয়ের পরে সবচেয়ে বড় ব্লান্ডার হয়েছিল। মানে আমি যদি বলি যে আমার জন্মের পরে আমার অধিকার আমি চেয়েছি, জন্মটাকে অস্বীকার করলে অধিকারটা তো অস্বীকার হয়ে যায়। কিন্তু বলে আমার জন্মটাকে, স্বাধীন বাংলাদেশের জন্মটাকে অস্বীকার করতে চাইছে, কিন্তু গণতান্ত্রিক অধিকারের জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আজ বলেছে জুলাই কার এই বিতর্ক করলে জুলাই কারো থাকবে না। এই মালিকানার লড়াই আমাদের কতটা ক্ষতিগ্রস্ত করছে? আমাদেরকে কতটা ক্ষতিগ্রস্ত করছে সেটা আমি হিসাব করে বলতে পারবো না, কিন্তু এইটা যে বিষয় হলো, মানুষ বলবে তাহলে লড়াইটা কিসের ছিল? ক্ষমতা দখলের? লড়াইটা প্রতিহিংসার? লড়াইটা প্রতিশোধের? নাকি লড়াইটা মূল্যবোধের? লড়াইটা ছিল মূল্যবোধের। এমন একটা দেশ চাই যেখানে অগণতান্ত্রিক ব্যবস্থা চলবে না, এমন একটা দেশ চাই যেখানে বৈষম্য চলবে না, এমন একটা দেশ চাই যেখানে মানুষ স্বাধীনভাবে পথ চলতে পারবে। এগুলো সব তো মূল্যবোধের ব্যাপার, এগুলো তো প্রতিহিংসার ব্যাপার নয়। কিন্তু এই যে তর্ক করতে গিয়ে কে জিতবে জানি না, তবে হেরে যাবে মূল্যবোধটা, হেরে যাবে গণতন্ত্রের আকাঙ্ক্ষাটা। আমার কাছে দুঃখজনক এটাই মনে হয় যে কে কৃতিত্ব দেবে। এখানে আলো জ্বলেছে, কৃতিত্বটা কে নেবে? এখানে যে সুইচটা অন করলো সেই নেবে, নাকি বিদ্যুৎ কেন্দ্রে যে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করছে, নাকি সঞ্চালন লাইনে যিনি বিদ্যুৎটাকে সঞ্চালন করছেন, অথবা যিনি গ্রিড লাইনটা মেরামত করছেন? ফলে এটা তো সমন্বিত ফসল। প্রত্যেকে শুধু নিজের ক্রেডিটটা নিলে সামগ্রিকতাকে অস্বীকার করা হয়। এবং জুলাই যদি আমরা সবচেয়ে বড় শিক্ষার কথা জানতে চাই, জুলাই সবচেয়ে বড় শিক্ষা কি এবং আমরা কতটা গ্রহণ করতে পেরেছি? ডায়নামিক্স অফ মুভমেন্ট, যে কথাটা উনি বলেছিলেন, যে
আন্দোলনের একটা গতি থাকে, আন্দোলনের গতির একটা বিজ্ঞানও থাকে। সেটা যদি আমরা মানি তাহলে মানব যে বারবার মানবজাতির ইতিহাসে একটা শেষ মুহূর্ত, সেটাকে মানুষ খেয়াল রাখে, কিন্তু খেয়াল রাখতে হবে প্রস্তুতিকালীন মুহূর্তগুলো। আমরা বলি ফরাসি বিপ্লব কবে হয়েছে? 1789 সালে। আচ্ছা, ওই দিনই কি শুধু বিপ্লব হয়েছে? তাহলে তার আগে এবং পরে কিছু ছিল না? কিংবা যদি বলি বাংলাদেশের মুক্তিযুদ্ধ কবে হয়েছে? 1971 সালে। তাহলে মুক্তিযুদ্ধ কি তার আগে তার পটভূমি ছিল না? আকস্মিকভাবে মুক্তিযুদ্ধ হয়েছে। তাহলে 5ই আগস্ট একটা অভ্যুত্থান হয়েছে, শুধু কি 5ই আগস্ট হয়েছে? তার আগে পরে কিছু ছিল না? ফলে আগে এবং পরে থাকে প্রস্তুতি পর্ব, আর পরে থাকে আকাঙ্ক্ষা বাস্তবায়নের পর্ব। আমরা প্রস্তুতি পর্ব শেষ করেছি, এখন আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে আছি। ওই শাহ মোহাম্মদ জাফর, যিনি ভারতের মানে তখন ব্রিটিশ ভারতের যাকে প্রধান করা হয়েছিল, তিনি শেষ জীবনে দুঃখ করে একটা বলেছিলেন যে 4 দিনের জিন্দিগি নিয়ে আসছি, 2 দিন কাটলো আকাঙ্ক্ষায় আর 2 দিন কাটলো প্রতীক্ষায়। আমাদেরও মনে হয় আমাদের দেশের মানুষের আমাদের আকাঙ্ক্ষা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা এবং গণতন্ত্রের প্রতীক্ষা, এর মধ্যে দিয়ে আমাদের সময়টা কাটছে। এই সময়ের মধ্যে এক একটা ঘটনা একটা বিদ্যুৎ চমকের মতো মানুষকে জাগিয়ে দেয় এবং মানুষকে সতেজ করে রাখে। জুলাই সেই রকম একটা ঘটনা, যে যত বড় কর্তৃত্ববাদী শাসনই হোক না কেন, শাসকই হোক না কেন, সমস্ত কিছুকে মোকাবেলার ক্ষমতা থাকে রাখে কিন্তু জনগণ। ফলে জনগণ যখন রুখে দাঁড়ায় তখন তার সামনে কেউ দাঁড়াতে পারে না। কিন্তু জনগণ রুখে দাঁড়ায় একটা কথা, জনগণের সে ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে তাদের দায়টা তাদের।